প্রথমত বানচাল করার যে প্রক্রিয়াটা করা হচ্ছে এটা কোথা থেকে আসছে এটা তো আমরা বুঝতে পারছি। আওয়ামী লীগের যে একটা বলয় আছে এখনো স্ট্যাবলিশমেন্টের মধ্যে, এটা এই স্ট্যাবলিশমেন্টের মধ্যে তো আইনজীবীরাও আছে এবং আইনের অঙ্গনটাই এটার মধ্যে জড়িত এখনো। তো এই অঙ্গনে যে আওয়ামী স্ট্যাবলিশমেন্ট তারা চাচ্ছে যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাক বা নির্বাচনটা না হোক শেষ পর্যন্ত। এবং এটার মধ্যে যাদের যাদের এই কাজের মধ্যে সুবিধা আছে তারা এই প্ল্যানের মধ্যে ইনক্লুড হচ্ছে। কিন্তু নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়াটা তারা করছেন এটা সফল হবে না। এটা সফল হবে না। এটা আমাদের ছাত্রদের যে রেজিস্ট্যান্স আছে, এখনও গণঅভ্যুত্থানের যারা স্পিরিটেড নেতারা আছেন, কর্মীরা আছেন, তারা এখনও সক্রিয় এবং তারা মনে করেন যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো কাজ যাতে বাংলাদেশে না হয়। তো ডাকসু নির্বাচনের উপরে আসলে এটা এটা একেবারেই ঠিক যে ডাকসু নির্বাচনের উপরে একটা ওভারঅল বাংলাদেশের রাজনীতির একটা ভবিষ্যৎ এটা নির্ভর করছে। তো ডাকসু নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়াটা এ কারণেই। এবং আমরা মনে করি যে এটা বানচাল করতে দেওয়া বা বানচাল করতে এটাকে উপেক্ষা করা কোনো সুযোগ নেই। বরঞ্চ সব দল নির্বিশেষেই, সব দলমত নির্বিশেষেই ডাকসু নির্বাচন যাতে নির্বিঘ্নে হতে পারে, এই পরিবেশটা যাতে থাকে। এবং যারা আসলে জাতীয় নির্বাচনের জন্য অনেক বেশি কথা বলছেন, জাতীয় নির্বাচন চাচ্ছেন এবং সংসদীয় নির্বাচন, যদি আরও স্পেসিফিক্যালি বলি সংসদ নির্বাচন চাচ্ছে, তাদের আরও বেশি করে প্রয়োজন ডাকসু নির্বাচনটা মানে অংশগ্রহণ করে তারপরে জয়লাভ করা। কিন্তু তারাই যদি মানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেন, তাহলে এইটা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক রকমের হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। আরও স্পেসিফিক্যালি যদি দেখেন, সৈকত সাহেব যখন বলেছেন যে ডাকসু হতে দেওয়া হবে না এবং স্পেসিফিক্যালি বলেছেন যে প্রগতিশীল ছাত্র জোটে যারা আছেন তাদেরকে উনি আহ্বান জানাচ্ছেন। তো এইটা আমরা আগে মানে আমাদের যে পলিটিক্যাল হিস্ট্রিটা দেখলে আমরা দেখি যে নানান সময়ে আওয়ামী লীগকে রেলিভেন্ট করার কাজটা এখানে যেটা প্রগতিশীল মনা যারা নিজেদেরকে দাবি করেন, তারা তাদের এক ধরনের যোগসাজশ এখানে থাকে। এটার একটা অংশের যোগসাজশ থাকে, আরেকটা অংশ এটার বিপক্ষে থাকেন ইউজুয়ালি। এবং আমরা এই ক্ষেত্রেও দেখলাম যে যখন রিটটা করা হচ্ছে, রিটটা করার মানে এই রিটের কোনো প্রমাণ তারা হাজির করতে পারেন নাই। আবার এই রিটটা কেন করছে এই মুহূর্তে এসে, যেখানে ডাকসুর সকলের প্রার্থিতা নিশ্চিত হয়ে গেছে, সকলে প্রচারণা করছে, মনোনয়ন সব কিছু কমপ্লিট, প্রসেস কমপ্লিট, এতদিন না বলে এখন কেন হুট করে এই কথাটা তোলা হলো? এবং যিনি এই রিটটা করেছেন তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, যেই আইনজীবী এই রিটে সাহায্য করেছেন, আমি যতটুকু জানি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ওনাদের সকলের যদি আপনি তাদের বিগত দিনের কর্মকাণ্ড সহ তাদেরকে যদি বিচার করেন, তাহলে দেখবেন যে এইখানে ডাকসু নির্বাচন, ওই যে সৈকতের যে আহ্বান, সেটার এক ধরনের যোগসাজশ এখানে আছে। তো আমি মনে করি যে এই আওয়ামী স্ট্যাবলিশমেন্টের সাথে তাদের এখনও যে যোগাযোগ, এই যোগাযোগের মধ্যে যারাই এই ষড়যন্ত্রে লিপ্ত হবেন, তারা তাদের ভবিষ্যৎ রাজনীতিকে এক ধরনের হুমকি স্বরূপ এবং আপোষকামিতার রাজনীতির দিকে ঠেলে দিচ্ছেন। এবং বাংলাদেশের জনগণ কিন্তু এটা নোটিস করছে, এটা তাদের চোখের বাইরে যায়নি এবং তাদের রাজনৈতিক বোঝাপড়া এতটাও হালকাভাবে দেখার কোনো কারণ নাই। অনেকগুলো বিষয়ে বলার আছে এই বিষয়ে, কিন্তু মোটা দাগে ডাকসু বাংলাদেশের নেতৃত্ব তৈরি সূতিকাগার হিসেবে আসলে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের একটা হাব, আর ডাকসু সেখানে নেতা তৈরির একটা কারখানা বলতে পারেন। এটার একটা কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতি বা ছাত্ররা মূলত ছাত্র রাজনীতির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জাতীয় রাজনীতিতে। তো এটা বাংলাদেশের একটা ফেইট বলতে পারেন। এবং এটা কেন হয় যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আসা একদম মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর স্ট্রাগলিং যেই ছেলেপেলেরা আছে, তারা এখানে পড়তে আসে। তো সেটার মধ্য দিয়ে কিন্তু এই পুরো জাতির আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারা বা ক্লাসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারার একটা জায়গা হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। জাতীয় রাজনীতি কেমন চলছে সেটার উপরে ডাকসু নির্ভর করে, আবার ডাকসু নির্বাচন কেমন হচ্ছে সেটার উপর আবার জাতীয় নির্বাচন নির্ভর করে। এবং আপনি দেখে থাকবেন যে ডাকসু নির্বাচনে কখনোই ক্ষমতাসীন কোনো দল কখনোই জিততে পারেনি, তার ছাত্র সংগঠনের প্যানেল, সমর্থিত প্যানেল কখনোই জিততে পারেনি। তো এই এই যে অনেকগুলো
স্ট্যাটিস্টিক্স এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর কি বোঝার ক্ষেত্রে ডাকসুটা কেমন। ওইটা যদি পুরোটা কেসটা বিচার করেন তাহলে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকার বেসিক্যালি আর এখন অন্তর্বর্তীকালীন সরকার নাই। এই পুরো সরকারটা আসলে বিএনপির কথায় এবং কিছু জামাতের ইনফ্লুয়েন্স আছে এবং এই দুইটা দল মিলে আসলে এই সরকারটাকে চালাচ্ছে। তাহলে এই যে একটা ভয় যে এই যে যারা ক্ষমতাসীন থাকে বা ক্ষমতার সাথে যারা কাছাকাছি থাকে তারা আসলে ডাকসুতে জিততে পারে না, এটা একটা ভয় কিন্তু আছে। এবং আমরা দেখলাম যে ছাত্র দলের মনোনীত যে ভিপি উনি খুবই ওভার দ্য নাইট খুবই আমরা তাকে খুবই জনপ্রিয় দেখলাম, আবার তার ব্যাপারে সমালোচনাও কিন্তু শুরু হলো। তো এটা কিন্তু একটা আশঙ্কা তৈরি করে যে ছাত্র দলের পক্ষ থেকে আসলে ভিপি নির্বাচনে জিতবে কি না। অন্যান্য ক্যান্ডিডেট নিয়ে তো ওরকম আলোচনাই নাই। তো এটা স্বভাবতই বিএনপির মনে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে এবং স্বভাবতই বিএনপি চিন্তা করছে যে এই মানে ডাকসু নির্বাচনে তার এক ধরনের পরাজয় হতে যাচ্ছে। এবং ডাকসু নির্বাচন নিয়ে মানে ছাত্ররা যাতে ভোট দিতে না যায় এইটাই একমাত্র মানে এইটা এক ধরনের প্রসেস একটা চালু করা শুরু হতে পারে যে একটা অস্থিতিশীল পরিবেশ আছে, ক্যাম্পাসে ভোট দেওয়ার কোনো পরিবেশ নাই, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে যাতে করে ভোটের জায়গাটা যতটা বানচাল ততটা বেশি মানে ভোটারের উপরে দায়টা যাতে পড়ে। তো আমরা আগেও দেখেছি যে এই ধরনের মেকানিজমগুলো এই যে যেগুলোকে আমরা ষড়যন্ত্র বলি আর কি, রাজনৈতিক ষড়যন্ত্র, এগুলোর মধ্যে সবসময়ই এই আদালতকে ব্যবহার করা হয়। এটা বাংলাদেশের মানে পলিটিক্যাল হিস্ট্রিতে খুবই কমন একটা জিনিস। আপনি জাতীয় রাজনীতিতেও দেখবেন যে মানে আদালতকে ব্যবহার করা হয়, কারণ আমাদের আদালতটা আসলে কোনোভাবেই স্বাধীন নয়। এবং এটার যে প্রধান বিচারপতি থাকেন তিনি একেবারেই তার উপরে একজনের হাত একজনের কথা এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো তার সবসময়ই এক ধরনের জি হুজুর মনোবৃত্তি থাকতে হয়। তো এইবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বা আমাদের এই যে গণঅভ্যুত্থানের পরে সরকারও আসলে সেটা থেকে মুক্ত হতে পারেনি। বিচার এই যে আপনি যদি দেখে থাকেন যে এই যে রিটটা যখন করা হলো, রিটের যে ক্রেডিবিলিটি বেসিস এগুলো চিন্তা ভাবনা না করেই অতি উৎসাহী হয়ে এই যে বিচারপতিগণ এবং তার মধ্যে একজন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে মানে 2014 সালে 2007 বা 14 সালে আমি মিস করে থাকতে পারি, আমি ভুল করে থাকতে পারি, যে উনি জাতীয়তাবাদী দলের হয়ে ওই মনোভাব থেকে উনি আসলে বিজয়ী হয়েছিলেন। তো এই যে এই তাহসিন আলী এবং তার যে অতি উৎসাহী যে বিচারপতিগণ অতি উৎসাহী হয়ে ওনারা মানে মানে বাতিল করার জন্য রায় দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে সেটা আবার বলা হলো যে এটা রিভিউ চলছে। আবার এখন আজকে আমরা শুনলাম যে স্টে করা হয়েছে, স্টে বহাল আছে, আবার আগামীকাল শুনানি হবে। এই পরিবেশগুলো এই বিষয়গুলোকে মানে এক ধরনের ন্যারেটিভ আকারে ছাড়া হচ্ছে বাজারে, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সাধারণ শিক্ষার্থী যারা যারা শান্তির পরিবেশ চায় বিশ্ববিদ্যালয়ে, তারা যাতে মনে করে যে মানে ভোট দেওয়ার মতো পরিবেশ নেই। এটা করে ভোটটাকেই একটা প্রশ্নের সম্মুখীন করার প্রচেষ্টা। তো আমি যেটা মনে করি যে মানে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ধরনের হীন প্রচেষ্টা কোনোভাবে সফল হবে না। কারণ এখানে আমাদের যারা মানে আমাদের সাথে মতাদর্শিকভাবে যারা কানেক্টেড আছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা আছেন, আপনারা দেখবেন যে তারা এটা নিয়ে প্রতিবাদ করছেন এবং মাঠে মানে রাজনৈতিক মাঠে ন্যাশনালি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে প্রতিবাদ আছে। এই কার্যক্রমটা আসলে সফল হতে দেওয়া যাবে না এবং এটা সফল হবেও না। কারণ ডাকসু নির্বাচনের উপরে আমাদের অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা মানে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের এবং ছাত্রদের রাজনীতিকে আবার সচল করার যে প্রক্রিয়া সেইটা চালু করার এক ধরনের আশা আকাঙ্ক্ষা কিন্তু নির্ভর করছে। তো সেই নির্ভরতার জায়গায় আসলে কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো মনোবৃত্তি, কোনোভাবেই আপোষ করার কোনো মনোবৃত্তি আমরা এখানে মনে করি না যে জায়গা পাবে। বরঞ্চ যারা ভয় পাচ্ছে যে এই নির্বাচনে তারা জিততে পারবে না এবং এটার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে তাদের দলের পক্ষ থেকে, যেহেতু বড় দল সেক্ষেত্রে এই ধরনের প্রভাব তাদের বড় দলে বড় বেশি করেই পড়ে। তো সেই জায়গা থেকে তারা হয়তো ভয় পাচ্ছেন এবং গোপন ষড়যন্ত্রে কোনোভাবে লিপ্ত হয়েছেন বলে ধারণা করছি।